বেনাপোল সীমান্তে দুই বাংলাদেশিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বিএসএফের বিরুদ্ধে। মারধর করেছে এবং হাতের শিরা পর্যন্ত কেটে দিয়ে পানিতে ফেলে দিয়েছে। শুভ সকাল ডিয়ার ভিউয়ার্স। আজ দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমি আপনাদের সামনে একটি ভিডিও করতে এসেছি। তো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ এবং ভারতের সাথে একটা দ্বন্দ্বযুদ্ধ চলছে। যদিও দুই দেশের আশা করি যুদ্ধ হবে না, বাট আমাদের দুই দেশের যে জনগণ আছে, উৎসুক কিছু জনগণ আছে, উচ্ছৃঙ্খল কিছু জনগণ আছে, দুই দেশে রয়েছে, আমাদের দেশেও রয়েছে, ভারতেও রয়েছে। তারা কিন্তু খুব মুগ্ধ বা উস্কানিমূলক বিভিন্ন কথাবার্তা বলছেন। এটা গেল এক বিষয়, কিন্তু আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে মানবাধিকার। গত বুধবার বাংলাদেশের যশোর জেলার বেনাপোল পোর্ট থানার এলাকায় 3টি মৃতদেহ পাওয়া গেছে। আর যেটি বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে এরা ভারতের বিএসএফরা হত্যা করে তাদের ফেলে দিয়েছে নদীতে। এটি যদি সত্য হয় তাহলে ভারত কিন্তু একটা চরম অপরাধ করলো, ভারতীয় বিএসএফ একটা বড় অপরাধ করলো। এটা কিন্তু আমি অবশ্যই তীব্র নিন্দা জানাই। এটা কিন্তু অবশ্যই গ্রহণযোগ্য নয়। শুনেছি এনারা 3জনই ভারতে যাচ্ছিলেন। যশোরের 2টি সীমান্তে 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের বিএসএফের বিরুদ্ধে। বুধবার 18 ডিসেম্বর 2024 বেনাপোল ও শার্শা থানার সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের শাহাবুর হোসেন কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন। তার আর কাগজপুকুর এলাকার জাহাঙ্গীর হোসেন যাচ্ছিলেন স্ত্রীর সঙ্গে দেখা করতে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধরে নির্যাতনের পর লাশ ইছামতি নদীতে ফেলে দেয় বলে তাদের অভিযোগ। জানতে চাইলে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল মিয়া জানান যে বেনাপোল থেকে একজনের লাশ পাওয়া গেছে, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির আব্বাস জানান, শার্শা সীমান্ত থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিজেপি সদস্যরা লাশ দুটি আমাদের কাছে হস্তান্তর করেছেন। লাশের বিভিন্ন স্থানে পিটানোর চিহ্ন পাওয়া গেছে। একজন যাচ্ছিলেন কাজের সন্ধানে, আর একজন যাচ্ছিলেন স্ত্রীর সাথে দেখা করতে। ভারতে বিবাহ করেছেন। তো ভারতীয় বিএসএফ তাদের ধরে কারো নাকি রক কেটে দিয়েছে, তাদের উপর নির্যাতন করেছে, কাউকে প্রচণ্ড পিটিয়ে আহত করেছে এবং তাদের মেরে নদীতে ফেলে দিয়েছে। এটা কিন্তু খুবই বড় ধরনের অন্যায়, খুবই চরম একটা অপরাধ। আমরা ছোট দেশ, বাংলাদেশ ছোট দেশ, ভারত অনেক বড়, অনেক শক্তিশালী দেশ। তার মানে এই না যে আমাদেরকে তারা বিভিন্নভাবে শোষণ করবে। তার মানে এই নয় যে আমাদের তাদের পদতলে লেহন করতে হবে, তাদের কাছে ছোট হয়ে থাকতে হবে। ছোট বড় সবাই প্রতিটা দেশের সমানভাবে মাথা উঁচু করে চলার অধিকার রয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু সাম্প্রতিক ভারত এবং বাংলাদেশের মিডিয়া যুদ্ধ চলছে। শুধু মিডিয়া যুদ্ধ নয়, বিভিন্ন পদাধারী বড় বড় ব্যক্তিরা ভারতের পক্ষ থেকেও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এই হত্যাকাণ্ড কি বন্ধ করা যেত না? এক্ষেত্রে কি আমরা ভারতীয় বিএসএফকে সম্পূর্ণ দায়ী করব? আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদেরও সচেতন হওয়া উচিত নয় কি? যারা ভারতে যাচ্ছিলেন তাদেরকে বিবেচনা করা উচিত ছিল যে দেশের অবস্থা এখন খুবই টালমাটাল, খুবই খারাপ অবস্থা। বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন খুবই খারাপ অবস্থা। এমতো অবস্থায় আমাদের ভারতীয় যাওয়া উচিত নয়, অবৈধভাবে অন্তত পক্ষে। আর যদি অবৈধভাবে আমরা যেতে চাই এই মুহূর্তে, তাহলে আমাদের লাইফ রিস্ক থাকে। তো তারা সেই অবৈধ কাজটি করতে গিয়ে এবং লাইফ রিস্ক নিয়ে তারা ভারতে যাচ্ছিলেন। অ্যাজ এ রেজাল্ট যেটা হওয়ার কথা সেটাই হয়ে গেছে, যেটি গ্রহণযোগ্য না, অত্যন্ত দুঃখদায়ক, খুবই বেদনাদায়ক। আমার ভীষণ কষ্ট লাগছে এটা শুনে যে ভারতীয় বিএসএফ কেন আমাদের বাংলাদেশের 3 জন নাগরিককে হত্যা করবে। মানুষ ক্ষমতায় আসে, ক্ষমতার পালাবদল হয়, আর সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। সাধারণ মানুষ যত যন্ত্রণা ভোগ করে, যত কষ্ট ভোগ করে, যত প্রকারের অর্থনৈতিক সামাজিক ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হয়ে থাকে। এগুলোর থেকে কি আমাদের বেরিয়ে আসার কোনো পরিত্রাণ নাই? কোনো উপায় কি নাই?
আমেরিকা নির্বাচন করেছে, ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন, শান্তিপূর্ণভাবে 20 জানুয়ারি তাদের ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু আমাদের দেশে যখন দেখেছি ছোটোবেলা থেকে সাধারণভাবে যে রাজনৈতিকভাবে ক্ষমতার পর পালাবদল হয়েছে, যে একদল পরিবর্তন হয়ে আরেক দল হয়েছে, যারা ক্ষমতা এসেছে তারা বিপরীত দলের উপরে প্রচণ্ড অত্যাচার করেছে, বহু মানুষকে মেরে ফেলে, বহু মানুষের সম্পদ বাড়ি লুটপাট করে, এমনকি অনেক মহিলার উপর নির্যাতন করা হয়। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে ভাই। একটা কথা মনে রাখতে হবে, আমরা জগতে এসেছি কয় বছরের জন্য? আপনি কি জানেন আপনি কয় বছর বাঁচবেন? তবে বাংলাদেশিদের জন্য সাধারণত 70-80 বছর ধরা হয়ে থাকে, গড়ায়ু 72 সম্ভবত। তো এই 70-72 বছরের জন্য আপনি কি এই সমস্ত এত সম্পদ, এত টাকা পয়সা কিসের দরকার আপনার? আর মানুষের উপর অত্যাচার কিসের দরকার? আমি ছোটোবেলায় খুবই লোভ লালসা বা টাকা পয়সার সম্পত্তিতে খুবই ছিল, আগ্রহ ছিল। এখন কিন্তু আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে আমার যেটুকু প্রয়োজন, সেটুকুনি সম্পত্তি বা টাকা পয়সা প্রয়োজন আমার, সেটুকুনি করব। তবে সেটা বৈধ পথে, সাধারণভাবে, কারো সম্পত্তি লুট করে নয়, কাউকে খুন করে নয়, কারো সম্পত্তি জবরদখল করে নয়। এটা কখনো গ্রহণযোগ্য নয়, এটা খুবই খারাপ কাজ। আর তো যাই হোক দর্শক, আমাদের যশোরের যে ঘটনাটা ঘটেছে এটা খুবই ঘৃণাজনক, খুবই মর্মান্তিক এবং খুবই বেদনাদায়ক। মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার, মানব অধিকার সবার রয়েছে। কাউকে খুন করবেন না ভাই। আপনারা যারা যদি ভিডিও দেখেন, হত্যা করা কোনো ভালো কাজ নয়, মানুষকে খুন করবেন না, মানুষকে ভালোবাসুন। আমরা সবাই জানি মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আর সেই সৃষ্টির সেরা জীবের সাথে আমরা কী ব্যবহার করছি, যারা সাধারণ মানুষ তাদের সাথে কী ব্যবহার করছি আমরা, যারা গরিব মানুষ তাদের সাথে কী ব্যবহার করছি আমরা। আমাদের সমাজে সবসময় গরিব সাধারণ মানুষগুলো নিষ্পেষিত হয়ে থাকে। কিসের জন্য নিষ্পেষিত হবে তারা? তারা তো মানুষ। বিএসএফ ধরে খুব মারধর করেছে এবং হাতের শিরা পর্যন্ত কেটে দিয়ে পানিতে ফেলে দিয়েছে। এই ধরনের ঘটনা না ঘটে, প্রতিটা মৃত্যুই ভয়ঙ্কর, কষ্টদায়ক, বেদনাদায়ক তার পরিবারের কাছে। সো আইন আছে, আইন অনুসারে ব্যবস্থা নিন, আইন অনুসারে তাদের সাজা দিন, এটাই আমি সকলের প্রতি দাবি রাখব। তো আজকে ডিয়ার ভিউয়ার্স, অত্যন্ত প্যাথেটিক এবং দুঃখদায়ক মন নিয়ে আমি ভিডিওটি শুরু করেছিলাম। তো আমার এই ভিডিওটি, সংক্ষিপ্ত ভিডিওটি আমি এখন শেষ করতে যাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজ নিজ শরীরের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।